হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা 30+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। কারণ এখানে আমরা বাছাই করা কমনযোগ্য কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার আবিষ্কার কে করেন? এখানে 4টি অপশান রয়েছে। সঠিক উত্তর যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই হরপ্পা সভ্যতা এটি 1921 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন দয়ারাম সাহানি। ওকে, 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি আবিষ্কার করেন। এখান থেকে আরও প্রশ্ন আছে, কোন নদীর তীরে অবস্থিত হরপ্পা সভ্যতা? রাভি নদীর তীরে অবস্থিত। হরপ্পা ছিল সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত শহর। ওকে, তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত শহর কি? তো হরপ্পা সভ্যতা। এবং হরপ্পার সাথে আরেকটি সভ্যতা রয়েছে মহেঞ্জোদারো সভ্যতা। এই দুইটি সভ্যতার কথা যদি বলা হয়, সিন্ধু সভ্যতার দুইটি রাজধানী বলা হয়। ওকে, হরপ্পা এবং মহেঞ্জোদারোকে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তৃতীয় অংশে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে মৌলিক অধিকারগুলি ভারতীয় সংবিধানের আর্টিকেলের কথা যদি বলা হয়, অর্থাৎ অনুচ্ছেদে 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। ওকে, এবং এগুলি কোথা থেকে নেওয়া হয়েছে? এগুলি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে অনুপ্রাণিত। এর পাশাপাশি বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটি? বর্তমানের কথা যদি বলা হয়, মৌলিক অধিকার রয়েছে 6টি রয়েছে মৌলিক অধিকার। ওকে, এবং সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? আর্টিকেল 31-এ উল্লেখ রয়েছে যে 31 নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে, এবং বর্তমানে রয়েছে 6টি মৌলিক অধিকার রয়েছে। ওকে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর উৎস কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন বি, গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন লাভ করেছে গঙ্গা নদী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী। ওকে, এবং এটি উত্তরাখণ্ডের কোথায়? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন লাভ করেছে। ওকে, এটি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন লাভ করেছে। এর পাশাপাশি গঙ্গা নদী বাংলাদেশে কী নামে পরিচিত? এটি বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। ওকে, এবং এর প্রধান উপনদীগুলির কথা যদি বলা হয়, যমুনা, সোন, দামোদর ইত্যাদি হচ্ছে গঙ্গা নদীর প্রধান উপনদী। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের সবচেয়ে ছোট্ট হাড় কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, স্টেফিস। স্টেফিস কানের ভেতরের অংশে থাকে। কানের ভেতরে 3টি হাড় থাকে। তোমরা এই 3টি হাড় মনে রাখবে, মেলিয়াস, ইনকাস এবং স্টেফিস। এবং এই স্টেফিস হাড়টি হচ্ছে মানব শরীরের সবচেয়ে ছোট্ট হাড়। ওকে, এবং এই ফিমারের কথা যদি বলা হয়, মানব শরীরের সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার, যেটি কোথায় থাকে? জাঙ্ঘের উরুতে থাকে। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি শব্দ তরঙ্গ গ্রহণে সাহায্য করে এই স্টেফিস হাড়টি। ওকে,
এখান থেকে আরও প্রশ্ন আসে, মানুষের শরীরে মোট কতগুলো হাড় রয়েছে? মোট হাড়ের কথা যদি বলা হয় 206টি হাড় রয়েছে মানব শরীরে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 5 নাম্বার প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে লর্ড ক্যানিং। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো 1858 সালে ভারত শাসন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল পদটি ভাইসরয় পদে পরিবর্তন হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এখানে লর্ড ক্যানিংয়ের কথা যদি বলা হয় 1856 থেকে 1862 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ওকে, এবং তার সময়ে কি হয়েছিল? তার সময়ে হয়েছিল সিপাহী বিদ্রোহ হয়েছিল। ওকে, সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে লর্ড ক্যানিংয়ের সময়কালে। ওকে, এবং কলকাতা, মাদ্রাজ এবং বোম্বাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল তার সময়ে। খুবই গুরুত্বপূর্ণ, লর্ড ক্যানিংয়ের সময়ে হয়েছিল। ওকে, কলকাতা বিশ্ববিদ্যালয়, ওকে, বোম্বাই বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন সি, এশিয়া মহাদেশ হলো পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এশিয়া মহাদেশ পৃথিবীর মোট ভূমির প্রায় 30% জুড়ে বিস্তৃত এবং পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় কত 60% এই মহাদেশে বাস করে। পৃথিবীর মোট জনসংখ্যার 60%, ওকে, জনসংখ্যার 60% বাস করে এশিয়া মহাদেশে। ওকে, এছাড়াও তোমরা এশিয়া মহাদেশ সম্বন্ধে আরও কিছু ফ্যাক্ট মনে রাখবে। মাউন্ট এভারেস্ট, ওকে, মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এই এশিয়া মহাদেশেই অবস্থিত। এশিয়াতে কথা যদি বলা হয় ভারত, ওকে, চীন, রাশিয়া সহ অনেক বড় বড় দেশ রয়েছে এশিয়া মহাদেশে। নেক্সট প্রশ্ন দেখো, 7 নাম্বার প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা যদি বলা হয় সাল 1951 থেকে 1956 সাল পর্যন্ত চলেছিল এই পরিকল্পনা, এবং এর প্রধান লক্ষ্য কী ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল কৃষি উন্নয়ন, কি কৃষি উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করা। এবং এই সময় কি কি প্রকল্প হয়েছিল? কৃষির বহু প্রকল্প হয়েছিল, বড় বড় সেচ হয়েছিল, ওকে, সেচ প্রকল্প শুরু হয়েছিল। এর পাশাপাশি সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা যদি বলা হয়, ওকে, মহালানবিস মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। কোন মডেল? মহালানবিস মডেলের উপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। এই দুইটি পয়েন্ট মনে রাখবে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, 8 নাম্বার প্রশ্ন, ভরতনাট্যম কোন ভারতীয় রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ু। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতনাট্যম ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্যশৈলীগুলির মধ্যে একটি এবং এটি মন্দিরের দেবদাসীদের দ্বারা পরিবেশিত হয়। ওকে, মন্দিরের কাদের? দেবদাসীদের দ্বারা এটি পরিচালিত হয় এবং এর বিষয়বস্তুর প্রধানত হিন্দু ধর্মীয় গল্প এবং পুরাণ থেকেই নেওয়া হয়েছে ভরতনাট্যম নৃত্য। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে কেরালার কথা যদি বলা হয়, কেরালার দুইটি প্রধান শাস্ত্রীয় নৃত্য রয়েছে, একটি হচ্ছে কথাকলি শাস্ত্রীয় নৃত্য আর একটি হচ্ছে মোহিনী অট্টম, কৃষ্ণ অট্টম, অর্থাৎ অট্টম দিয়ে যতগুলো নৃত্য আছে সবই হচ্ছে কেরালা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। ওকে,
নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, আলোর তীব্রতা পরিমাপের একক কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ক্যান্ডেলা। ওকে, তো ক্যান্ডেলা হলো এসআই পদ্ধতিতে আলোর তীব্রতার একক। ওকে, এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে অ্যাম্পিয়ারের কথা যদি বলা হয় এটি বিদ্যুৎ প্রবাহের একক। ওকে, এটি হচ্ছে বিদ্যুৎ প্রবাহের একক। এবং ভোল্টের কথা যদি বলা হয় বিদ্যুৎ বিভবের একক। ওকে, বিদ্যুৎ বিভবের একক। এবং ওম হচ্ছে বিদ্যুৎ প্রতিরোধের একক। ওকে, বিদ্যুৎ প্রতিরোধের একক। ওকে, তো সায়েন্স থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে বিভিন্ন যে এককগুলি রয়েছে, যেমন বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ বিভব, প্রতিরোধের একক কী। ওকে, এসআই ইউনিট এবং সিজিএস ইউনিট, এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দিয়ে দেয়। তো তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন সুচেতা কৃপালিনী। তার কথা যদি বলা হয় 1929 সালে অসহযোগ আন্দোলনের অংশ নিয়েছিল সুচেতা কৃপালিনী, খুবই গুরুত্বপূর্ণ, তিনি অসহযোগ আন্দোলনে অংশ নিয়েছিল। এর পাশাপাশি সরোজিনী নাইডুর কথা যদি বলা হয় তিনি ছিলেন ভারতের প্রথম রাজ্যপাল। ওকে, রাজ্যপালের কথা যদি বলা হয় ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। ওকে, ইন্দিরা গান্ধীর কথা যদি বলা হয় ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। ওকে, এবং মমতা ব্যানার্জির কথা যদি বলা হয় ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী। ওকে, রেলমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হীরালাল জে কানিয়া। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি 26 জানুয়ারি 1950 থেকে 6 নভেম্বর 1951 সাল পর্যন্ত তিনি ভারতের প্রথম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেন। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি মনে রাখবে ভারতের সুপ্রিম কোর্টের কথা যদি বলা হয় ভারতের সুপ্রিম কোর্ট 1950 সালের 28 জানুয়ারি প্রতিষ্ঠা হয় ভারতের সুপ্রিম কোর্ট। ওকে, এই পয়েন্টটা মনে রাখবে সুপ্রিম কোর্ট সম্বন্ধে। এর পাশাপাশি হীরালাল জে কানিয়ার কথা যদি বলা হয় তিনি গুজরাট হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতিও ছিলেন। কোন হাইকোর্টের? গুজরাট হাইকোর্টের। ওকে, তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে হীরালাল জে কানিয়া আর কোন রাজ্যের হাইকোর্টের বিচারপতি ছিলেন? প্রধান বিচারপতি গুজরাট রাজ্যের। এবং তাকে কি বলা হয়? ভারতের বিচার ব্যবস্থার জনকও বলা হয়। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মঙ্গলের পৃষ্ঠে লোহার অক্সাইড, ওকে, অর্থাৎ আয়রন অক্সাইড উপস্থিতির কারণে লাল দেখায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এটি সূর্য থেকে কত নম্বর গ্রহ? এটি হচ্ছে চতুর্থ গ্রহ। ওকে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এটি হচ্ছে সৌরজগতের চতুর্থ গ্রহ। ওকে, এবং মঙ্গলের তোমরা নিশ্চয়ই জানো 2টি উপগ্রহ রয়েছে, একটি হচ্ছে ফোবস আরেকটি হচ্ছে ডেইমোস। মঙ্গলের 2টি উপগ্রহ, একটি হচ্ছে ফোবস আরেকটি হচ্ছে ডেইমোস, এবং এই গ্রহে ভবিষ্যতের মানব মিশনের পরিকল্পনা রয়েছে। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি অস্পৃশ্যতার বিলোপের সাথে সম্পর্কিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অনুচ্ছেদ 17। অনুচ্ছেদ 17তে মৌলিক অধিকারের অংশ এবং সাম্যের যে অধিকার সেই অধীনে পড়ে এটি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এটি ভারতের সামাজিক ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। ওকে, এবং এই অনুচ্ছেদটি যে কোনো রূপে অস্পৃশ্যতার অনুশীলন নিষিদ্ধ করে। এর পাশাপাশি মনে রাখবে অস্পৃশ্যতার অনুশীলন একটি দণ্ডনীয় অপরাধ। তার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল 17, অনুচ্ছেদ 17। এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন,
রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর নোবেল পুরস্কার পেয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পান। তিনি কবি গুরু নামে পরিচিত। ভানু সিংহ আন্নাকালী পাগড়াসি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানবদেহের বৃহত্তম গ্রন্থির কথা বলা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি যকৃৎ। ওকে, তো যকৃৎ শরীরের ডান অংশের একটি অংশে অবস্থিত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এই যকৃৎ কি সে কাজে লাগে? হজম। ওকে, হজমে কাজে লাগে। ওকে, বিপাক, শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যকৃৎ। এছাড়াও যকৃতের কথা যদি বলা হয়, যকৃৎ হচ্ছে 500টিরও বেশি কাজ করে থাকে শরীরে। এছাড়াও এটি একমাত্র অঙ্গ যা নিজেকে পুনরুত্থিত করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অসম রাজ্যে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কী জন্য বিখ্যাত? এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। এর পাশাপাশি তোমরা অসম রাজ্য সম্বন্ধে আরও পয়েন্ট মনে রাখবে। ব্রহ্মপুত্র নদী, ওকে, ব্রহ্মপুত্র নদ, নদ নয়, ব্রহ্মপুত্র হচ্ছে একটি নদী নয়, এটি নদ। এই উদ্যানের পাশেই অবস্থিত কাজিরঙ্গা এবং এটি বাঘ সংরক্ষণের জন্য ফেমাস রয়েছে কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি শক্তিকান্ত দাস। ওকে, তো তিনি 2019 সাল থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের 25তম গভর্নর হিসাবে দায়িত্ব পালন করছেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তোমরা মনে রাখবে এটি প্রতিষ্ঠা কত সালে হয়? এটি প্রতিষ্ঠা হয় 1935 সালে। ওকে, এবং আরবিআই হলো ভারতের কেন্দ্রীয় একটি ব্যাংক এবং দেশের আর্থিক নীতি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ টাকা পয়সার হিসাব নিয়ন্ত্রণ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এর হেডকোয়ার্টারের কথা যদি বলা হয়, এর সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে অবস্থিত। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, বিখ্যাত স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে স্বর্ণ মন্দির পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। ওকে, স্বর্ণ মন্দিরের আসল নাম হলো হরমন্দির সাহেব, খুবই গুরুত্বপূর্ণ। এর আসল নাম হচ্ছে হরমন্দির সাহেব, হচ্ছে স্বর্ণ মন্দিরের আসল নাম, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই নোট করে রাখো। এর পাশাপাশি মনে রাখবে এটি হচ্ছে একটি শিখ ধর্মের পবিত্র স্থান, পবিত্র গুরুদ্বার। এছাড়াও তোমরা মনে রাখবে গুরু অর্জুন দেব এই মন্দিরের নকশা তৈরি করেন। কে নকশা তৈরি করেছিলেন স্বর্ণ মন্দিরের? গুরু অর্জুন দেব। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে মহারাজা রঞ্জিত সিং মন্দিরের উপরিভাগ সোনা দিয়ে আচ্ছাদিত করেছিল। ওকে, তো স্বর্ণ দিয়ে আচ্ছাদিত উপরিভাগ কে করেছিল? মহারাজ রঞ্জিত সিং। ওকে, নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, কোন ধাতুকে আসার ধাতু বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আসার ধাতু বলা হয় ইউরেনিয়ামকে বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো ইউরেনিয়ামের পারমাণবিক শক্তির প্রধান উৎস হচ্ছে ইউরেনিয়াম। ওকে, এবং এটি হচ্ছে একটি কী ধাতু? তেজস্ক্রিয় ধাতু। তেজস্ক্রিয় ধাতুর কথা যদি বলা হয় ইউরেনিয়াম, এবং ইউরেনিয়ামের প্রতীক চিহ্ন ইউ চিহ্ন দ্বারা ইউরেনিয়ামকে প্রকাশ করা হয়। এর পারমাণবিক সংখ্যা 92, 92 হচ্ছে এর পারমাণবিক সংখ্যা, এবং এটি পারমাণবিক অস্ত্র এবং পারমাণবিক যে বিদ্যুৎ উৎপাদনের জন্য এটি ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কবে ডান্ডি মার্চ শুরু করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন বি 1930 সালে। 1930 সালের
12 মার্চ মহাত্মা গান্ধী ডান্ডি মার্চ শুরু করেন এবং এটি লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত। ডান্ডি মার্চ কী নামে পরিচিত? লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত। তোমরা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো, অবশ্যই তোমরা নোট করে নেবে স্ক্রিনশট নিয়ে। এছাড়াও তোমরা যদি ফুল পিডিএফ পেতে চাও, ডিসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে আমি ফুল পিডিএফে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও তোমরা মনে রাখবে, গান্ধীজির কথা যদি বলা হয়, গান্ধীজি সবরমতী আশ্রম থেকে এই ডান্ডি মার্চ শুরু করেছিলেন পায়ে হেঁটে। কোথা থেকে? সবরমতী আশ্রম থেকে। ওকে, এবং এই আন্দোলন ব্রিটিশদের লবণ আইনের বিরুদ্ধে প্রতিবাদ ছিল এবং প্রায় 240 মাইল বা কিলোমিটারে যদি বলা হয় 386 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল পায়ে হেঁটে এই মার্চে। ওকে, নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন। এটি একটি সায়েন্স থেকে, ফিজিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। আন্তর্জাতিক একক অর্থাৎ এসআই একক অনুযায়ী তাপমাত্রার একক কী? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কেলভিন। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো এসআই পদ্ধতিতে, যাকে মেট্রিক পদ্ধতি বলা হয়, আধুনিক রূপ এসআই পদ্ধতি, মেট্রিক পদ্ধতির আধুনিক রূপ, এবং কেলভিন হচ্ছে তাপমাত্রার একক, এবং তাপমাত্রার জন্য কেলভিন স্কেলকে পরম স্কেলের নামেও পরিচিত। কেলভিন স্কেল আর কি নামে পরিচিত? তোমরা মনে রাখবে, এটি পরম স্কেল নামেও পরিচিত। এখান থেকে আরও প্রশ্ন আছে, 0 কেলভিন। ওকে, 0 কেলভিনের কথা যদি বলা হয়, অর্থাৎ -273.15 ডিগ্রি সেন্টিগ্রেডকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে পরম শূন্য তাপমাত্রা 0 কেলভিন বা -273.15 ডিগ্রি সেন্টিগ্রেডকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এছাড়াও আরেকটি পয়েন্ট মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসে কেলভিন স্কেলে কোনো ঋণাত্মক তাপমাত্রা নেই। ওকে, এই কেলভিনকে কে দ্বারা প্রকাশ করা হয়? ওকে, এই স্কেলে কোনো ঋণাত্মক অর্থাৎ মাইনাস তাপমাত্রা নেই। নেক্সট প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন। নিউটনের গতির তৃতীয় সূত্রটি কি ব্যাখ্যা করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্রিয়া এবং প্রতিক্রিয়ার সম্পর্ক ব্যাখ্যা করে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথমত তোমরা মনে রাখবে, নিউটনের প্রথম গতিসূত্রে জড়তা ব্যাখ্যা করে। প্রথম গতিসূত্রে কি ব্যাখ্যা করে? জড়তা ব্যাখ্যা করে। এছাড়াও নিউটনের দ্বিতীয় গতিসূত্রের কথা যদি বলা হয়, সেকেন্ড গতিসূত্র ব্যাখ্যা করে বল এবং ত্বরণের F = ma ব্যাখ্যা করে। ওকে, তো তোমরা মনে রাখবে, সেকেন্ড গতিসূত্রে ব্যাখ্যা করে F = ma। এবং থার্ড গতিসূত্রের কথা যদি বলা হয়, ক্রিয়া প্রতিক্রিয়া, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তৃতীয় গতিসূত্রে ব্যাখ্যা করে। খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ফ্রেন্ডস আরেকটি প্রশ্ন আছে যে রকেটের উৎক্ষেপণ নিউটনের কোন গতিসূত্রকে ব্যাখ্যা করে? রকেটের উৎক্ষেপণ, সঠিক উত্তর হয়ে যাবে নিউটনের তৃতীয় গতিসূত্রকে ব্যাখ্যা করে। ওকে, নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন। কোনটি ক্ষমতার একক নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি, জুল হচ্ছে ক্ষমতার একক নয়। ওকে, জুল কার একক? জুল হচ্ছে কার্যের, কাজের একক, বা জুল হচ্ছে শক্তির একক। ওকে, তো তোমরা মনে রাখবে। এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে, ক্ষমতা হলো কাজ করার হার বা কাজ = সময়। ক্ষমতা হলো কাজ করার হার। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসে ওয়াটের কথা। ওয়াটের কথা যদি বলা হয়, 1 ওয়াটের কথা যদি বলা হয় 1 জুল পার সেকেন্ড। ওকে, 1 ওয়াট সমান। এবং 1 হর্স পাওয়ার অর্থাৎ HP = যদি বলা হয় 746 ওয়াট। তোমাদের পরীক্ষাতে আসে 1 ওয়াট সমান কত জুল পার সেকেন্ড এবং 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট। খুবই গুরুত্বপূর্ণ, এই দুটি পয়েন্টে তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন। পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন 60 নিউটন হলে চাঁদে তার ওজন কত হবে? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 10 নিউটন হবে।
তো তোমরা নিশ্চয়ই জানো চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর প্রায় 1/6 অংশ। ওকে, তাই 10 নিউটন হয়ে যাবে। এখান থেকে আরও তোমরা মনে রাখবে ওজনের কথা যদি বলা হয়, ওজন সমান ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ওকে, অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ ওজন অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু mg। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে ভর মহাবিশ্বের সর্বত্র স্থির থাকে, কিন্তু ওজন স্থানভেদে পরিবর্তন হতে থাকে। ওকে, এবং ভর কি, ভরের কথা যদি বলা হয় খুবই গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা তোমরা মনে রাখবে। ভর হচ্ছে একটি স্কেলার রাশি, ভর হচ্ছে একটি স্কেলার রাশি। এবং ওজনের কথা যদি বলা হয়, ওজন কি, ওজন হচ্ছে একটি ভেক্টর রাশি। ওকে, নেক্সট হচ্ছে 25 নাম্বার প্রশ্ন, একটি কালো বস্তুর জন্য কোনটি সত্য? এখানে 4টি অপশান রয়েছে। এটি শুধুমাত্র তাপ শোষণ করে, এটি শুধুমাত্র তাপ বিকিরণ করে, এটি সমস্ত বিকিরণ শোষণ করে এবং ভালো বিকিরণকারীও বটে, এবং এটি কোনো তাপ শোষণ বা বিকিরণ করে না। তো সঠিক উত্তর কী হবে তোমরা ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো ফ্রেন্ডস, এটি রাইট অ্যান্সার হয়ে যাবে। এটি তাপ সমস্ত বিকিরণ শোষণ করে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, এবং ভালো বিকিরণকারীও বটে। ওকে, তো তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন আদর্শ কৃষ্ণ বস্তু বা কালো বস্তুর কথা যদি বলা হয়, তরঙ্গদৈর্ঘ্য তড়িৎ চুম্বকীয় বিকিরণ শোষণ করে। ওকে, এবং কালো বস্তুর ক্ষেত্রে বিকিরণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ, বিকিরণ ক্ষমতা সর্বোচ্চ হচ্ছে কালো বস্তুর ক্ষেত্রে, এবং বাস্তব জগতে কোনো আদর্শ কালো বস্তু নেই। নেক্সট প্রশ্ন দেখো, 26 নম্বর প্রশ্ন, কোন ধরনের লেন্স মায়োপিয়া সংশোধনে ব্যবহৃত হয়? এখানে 4টি অপশান রয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি, অবতল লেন্স। ওকে, তো মায়োপিয়া রোগ সংশোধনে কোন লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স। তো তোমরা মনে রাখবে মায়োপিয়াকে কি বলা হয়? নিকট দৃষ্টি বলা হয়, যেখানে দূরের বস্তুকে ঝাপসা দেখায়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা আরেকটি পয়েন্ট মনে রাখবে, হাইপার মেট্রোপিয়া, এটি কোন লেন্স ব্যবহার করা হয়? হাইপার মেট্রোপিয়া, হাইপার মেট্রোপিয়া এই রোগে উত্তল লেন্স ব্যবহার করা হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 27 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে সাধারণত কোন ধাতু দিয়ে তৈরি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, টাংস্টেন। টাংস্টেনের গলনাঙ্ক হচ্ছে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে টাংস্টেনের গলনাঙ্ক, অর্থাৎ উচ্চ গলনাঙ্ক। উচ্চ প্রতিরোধ ক্ষমতা, উচ্চ গলনাঙ্কের কারণে ফিলামেন্ট হিসাবে কাজ করে টাংস্টেন তার। ওকে, এবং বাল্বের ভিতরে যে নিষ্ক্রিয় গ্যাস থাকে আর্গন, তাছাড়াও নাইট্রোজেন ভরা গ্যাস থাকে, যেটি ফিলামেন্টের আয়ু বাড়াতে সাহায্য করে। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, ডায়াম্যাগনেটিক পদার্থ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, তামা। ওকে, তো তোমরা মনে রাখবে ডায়াম্যাগনেটিক পদার্থগুলি শক্তিশালী চুম্বক দ্বারা দুর্বলভাবে বিকর্ষিত হয়। এই পদার্থগুলি পরমাণুতে কোনো স্থায়ী চুম্বকত্ব দ্বিমেরু মুহূর্ত থাকে না। উদাহরণসমূহ যে বলা যায় জল, তাছাড়াও বিসমাথ, ওকে, তামা, এই সোনা, রূপা, এগুলি সবই হচ্ছে ডায়াম্যাগনেটিক পদার্থ। নেক্সট প্রশ্ন দেখো, 29 নম্বর প্রশ্ন, আলফা কণা কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, হিলিয়াম নিউক্লিয়াস হলো আলফা কণা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আলফা কণার কথা যদি বলা হয়, এটি কী নিয়ে গঠিত? এটি হচ্ছে 2টি প্রোটন নিয়ে গঠিত এবং 2টি নিউট্রন কণা নিয়ে গঠিত। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে আলফা কণার ভেদন ক্ষমতা হচ্ছে কম, এবং তেজস্ক্রিয় ক্ষয়ের সময় আলফা বিটা গামা কণা নির্গত হয়, এই পয়েন্টটাও মনে রাখবে। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, বায়ুতে শব্দের বেগ কত? সঠিক উত্তর হয়ে যাবে 343। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 343 মিটার পার সেকেন্ড। ওকে, শব্দের বেগ তাপমাত্রা, আর্দ্রতা এবং মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে। শুষ্ক বায়ুতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ প্রায় 331 মিটার পার সেকেন্ড হয়। ওকে,
তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর। এবং আজকের এই ভিডিওতে তোমরা 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলোর সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, টেস্টগুলি তোমাদের জন্য রইল। হরপ্পা সভ্যতা আবিষ্কার কে করেন? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তোমাদের জন্য রইল 5 সেকেন্ড সময়। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 3 নাম্বার, গঙ্গা নদীর উৎস কোথায়? নেক্সট হচ্ছে মানুষের শরীরের সবচেয়ে ছোট্ট হাড় কোনটি? নেক্সট 5 নাম্বার প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ফটাফট সঠিক উত্তর এই 5টি প্রশ্নের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।